এখনো করোনা ইউনিট খোলেনি অনেক বেসরকারি হাসপাতাল, ব্যবস্থা নেবে স্বাস্থ্য মন্ত্রণালয়। নোয়াখালী ও চাঁদপুরে লকডাউন কার্যকর, ঢাকার পূর্ব রাজাবাজারে মধ্যরাত থেকে বাস্তবায়ন। বাজেটে ব্যক্তির করমুক্ত আয়সীমা বেড়ে ৩ লাখ টাকা হচ্ছে, বাড়ছে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা। করোনা মুক্তির ভুয়া ছাড়পত্রে ৪ বাংলাদেশের জাপান ভ্রমণ, ঢাকা থেকে বিশেষ ফ্লাইট স্থগিত। এবং করোনা পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা, লকডাউনের রক্ষা ৩০ লাখ। স্বাগত ১ ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। টানা ১ ঘন্টা আপনাদের সাথে আছে আমি সঞ্চারী মজিদমা। শুনছিলেন শিরোনাম, এবারে যাব পুরো খবরে। সরকারি নির্দেশের পরও অনেক বেসরকারি হাসপাতাল আলাদা করোনা ইউনিট খোলেনি, তাই গুরুতর শ্বাসকষ্টে ভোগা রোগীও হাসপাতালের বেড না পেয়ে মারা যাচ্ছেন বিনা চিকিৎসায়। হাসপাতালগুলোর অজুহাত, বেড এবং আইসিইউ এর অভাবে এখনই করোনা ইউনিট খোলা যাচ্ছে না। নির্দেশনা অমান্যকারী হাসপাতালগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বজন হারানোর এই আহাজারি, বিনা চিকিৎসায় মৃত্যু। করোনা আক্রান্ত একজনকে মুমূর্ষু অবস্থায়ও হাসপাতালের দুয়ার থেকে ফিরিয়ে দেওয়ার দুঃখ। করোনা আক্রান্ত ব্যক্তি শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসা নিতে গিয়েছিলেন বসুন্ধরায় এভার কেয়ার হাসপাতালে। করোনা উপসর্গ থাকায় তাকে ভর্তি করা হয়নি। ততক্ষণে দ্রুত কমে যাচ্ছে তার অক্সিজেনের মাত্রা। তাড়াহুড়া করে তাকে নেওয়া হয় বনশ্রীর ফরাজি হাসপাতালে, সেখানেও ঠাঁই হয়নি। এরপর মহাখালীর ইউনিভার্সাল হাসপাতালের দিকে যাত্রা, কিন্তু ততক্ষণে সব শেষ। আমার পেশেন্টকে অ্যাপোলোতে নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে ওরা দেখলো, মাপলো, এই টেম্পারেচার এগুলো দেখছে, বলছে যে 57% শ্বাস আছে, আইসিইউ সাপোর্ট দরকার। ফরাজিতে নিলাম, ফরাজিতে আপনার এক্সরে নেওয়ার আমরা বলছি যে আইসিইউ কি খালি আছে কিনা, বলছে খালি আছে। পরে ওইখানে নেওয়ার পর ইমার্জেন্সিতে বলতেছে যে এই একটা এক্সরে করান, যদি এক্সরেতে আমরা ভালো মনে করি তাইলে রাখবো, তাইলে না হলে রাখবো না। এক্সরে করে আর রাখলো না, পাঠাই। হাসপাতালে পর্যাপ্ত শয্যা না থাকায় রোগীটিকে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করছে এভার কেয়ার হাসপাতাল। আর অন্যান্য রোগীদের নিরাপদ রাখার অজুহাত ফরাজি হাসপাতালের। যদি এক্সরে করে সাসপেক্টেড কোভিড মনে হয় তাহলে তো আমার আইসিইউতে 3টে রোগী আছে নন কোভিড। এখন আমি একটা কোভিড রোগীকে ওখানে ভর্তি করলে আমার বাকি 3টে রোগীর সেফটি যাতে এনশিওর হয় না। খালি বেড নাই, আমি তো জানি না, আমি তো ডিরেক্টর, এখানে হয়তো বেড খালি নেই দিকে ফিরে দিয়েছে। আমাদের অনেক নিজেদের রোগীরাও ফেরত গেছে আজকে। গত 24 মে 50 শয্যার উপরে দেশের সব হাসপাতাল ক্লিনিকে সাধারণ রোগীর পাশাপাশি পৃথক ইউনিট করে করোনা চিকিৎসা দেওয়ার নির্দেশ দেয় সরকার। কিন্তু ওই নির্দেশনা বাস্তবায়ন করছে না বেশিরভাগ হাসপাতাল। চিকিৎসকরা বলছেন সেবার মানসিকতার অভাবেই এখনও অনেক হাসপাতাল করোনা ইউনিট করেনি। সেটা মানসিকতার দন্যতা। কারণ আপনার যদি উদ্দেশ্য পজিটিভ থাকে, আপনার ভিউ যদি পজিটিভ থাকে, আপনার মোটিভ যদি পজিটিভ থাকে, তাহলে সম্ভব। তবে একটি বিষয় কিন্তু আছে, ম্যান পাওয়ার সংকট, ভীষণ সংকট। কেউ কাজ করতে চায় না। উচ্চ মূল্যে আমরা অফার করেও কিন্তু অনেক লোকজন পাই, দেখা যায় প্রফেশনাল না, অথবা রোগীর প্রতি মানবিক আচরণ সম্পন্ন আমাদের কাছে মনে হচ্ছে না, তাদেরকে আমরা নিচ্ছি না। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে ইচ্ছাকৃতভাবে নির্দেশনা অমান্যকারী হাসপাতালগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বেসরকারি হাসপাতালগুলোতে বলা আছে, তারা যদি সন্দেহজনক রোগী থাকে, তারা যদি না নিয়ে থাকে, তাহলে অবশ্যই তাদের লাইসেন্স বাতিল করার ব্যবস্থাপনা কিন্তু আমাদের গ্রহণ করা হবে। এবং সেক্ষেত্রে সরকারি বেসরকারি সব পর্যায়ে আমাদের কোভিড নন কোভিড হিসেবে ভাগ করে আলাদা করে কিন্তু এখন পেশেন্ট রাখা হচ্ছে। যারা সন্দেহজনক তাদেরকে আলাদা ওয়ার্ডে রাখা হচ্ছে, পজিটিভ হলে তাদেরকে পজিটিভ ওয়ার্ডে রাখা হচ্ছে। করোনায় গুরুতর রোগীর সংখ্যা বাড়লেও বাড়ছে না হাসপাতালের চিকিৎসা সুবিধা। অনেক হাসপাতালই প্রস্তুতির অজুহাত দেখিয়ে নষ্ট করছে মূল্যবান সময়। এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। রেজওয়ান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজ মধ্যরাত থেকে রাজধানীর পূর্ব রাজাবাজার রেড জোন হিসেবে লকডাউন করা হবে, একথা জানিয়েছেন উত্তর ঢাকার মেয়র আতিকুল ইসলাম। তবে রাজধানীতে জোনভিত্তিক লকডাউন নিয়ে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে দ্বিধা, ছড়াচ্ছে নানা গুজব।
জোনভিত্তিক লকডাউনের বিষয়ে রোববার প্রধানমন্ত্রী স্বাস্থ্য অধিদপ্তর সহ সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। করোনা সংক্রমণে বিশ্বের শীর্ষ 20 দেশের তালিকায় বাংলাদেশ। সংক্রমণ ক্রমাগত বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করে ওয়ার্ড ভিত্তিক লকডাউনের সিদ্ধান্ত নেয় সরকার। এরই অংশ হিসেবে মঙ্গলবার রাত 12টা থেকে রাজধানী পূর্ব রাজাবাজার রেড জোন হিসেবে লকডাউন করা হবে। তবে কোন কোন এলাকায় লকডাউন করা হবে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে রয়েছে নানা সংশয়। লকডাউন নিয়েও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। জোন হিসাবে করছে, এটা আমার কাছে খুব একটা ভালো মনে হয় না। আমাকে এটা আমার পাবলিক মনে হচ্ছে না যে ঠিক মতো এটা নিবে। ব্যবসা করতেছে দোকানে যারা, তাদের অবস্থা তো খুব খারাপ। বিগত দিনে ভোটার হয়েছিল যারা ভাড়াটা ছিল বাড়ির, তারা এখন এলাকা ছেড়ে চলে গেছে। এখন এই ধরনের লোক কি আপনার অসুস্থ হয়েছে কিনা বা ওই ধরনের লোক কি রাজাবাজার এই অ্যাড্রেসে আছে কিনা সেটা সঠিকভাবে তদন্ত করে দেখা হোক। স্বাস্থ্য অধিদপ্তর বলছে এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত মন্ত্রণালয় ও বিভাগগুলো সমন্বয় করার কাজ চলছে। সবকিছু চূড়ান্ত হওয়ার পর পর্যায়ক্রমে এলাকাগুলোকে জোন ভিত্তিক ভাগ করা হবে। আলাদা করে রেড, গ্রিন এবং ইয়েলোর জন্য ভাগ করার যে চিন্তা ভাবনাটা, সেটা স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আইসিটি মন্ত্রণালয়ের উদ্যোগে একটা অ্যাপস ডেভেলপ করা হচ্ছে, যে ভিত্তিক সেই অ্যাপসটা ভাগ করে কোন এলাকা আক্রান্ত বেশি সেটা বিবেচনা এনে তখন সেটা একটা রেড জোন হিসাবে চিহ্নিত করা। জোনভিত্তিক লকডাউনের বিষয়ে রোববার প্রধানমন্ত্রী স্বাস্থ্য অধিদপ্তর সহ সংশ্লিষ্টদের গতকাল নির্দেশনা দিয়েছেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। জোনভিত্তিক লকডাউন করা হলে সাধারণ মানুষ আরও সতর্ক হবেন বলেও মত তার। রেড জোন ডিক্লেয়ার করাটা সবার জন্যই ভালো, কারণ তাহলে সবাই তখন সতর্ক হতে পারবে। এবং কোনো এলাকাতে যদি একটু অধিক কোনো সংক্রমণ থাকে, তাহলে সেক্ষেত্রে ওই এলাকাকে যদি স্পেশালি কোনো নিয়ন্ত্রণে নেওয়া যায়, সে বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন। 30 মে লকডাউন তুলে নেওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল না দাবি করে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, জোনভিত্তিক লকডাউনের সিদ্ধান্ত সঠিক হলেও তা খুব দ্রুত কার্যকর করতে হবে, পাশাপাশি কঠোরভাবে তা প্রয়োগ করতে হবে। রেড জোনের ভেতরে সবচেয়ে বেশি যে জায়গাগুলোতে ইনফেকশন রয়েছে, হটস্পট রয়েছে, সেই জায়গাগুলিতে কিন্তু চিরুনি অভিযানের মতো একটি পরীক্ষা অভিযান পরিচালনা করতে হবে। করে এখানে কারা রোগাক্রান্ত নয় সেটি আলাদা করতে হবে, এবং আলাদা করে যারা রোগাক্রান্ত তাদেরকে কোয়ারেন্টাইন, আইসোলেশন যা যা করা দরকার সেটি করতে হবে। রেড জোনে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে চলাচল, তবে সীমিত পরিসরে চলাচল করা যাবে ইয়েলো জোনে। ইয়েলো ও গ্রিন জোনে রোগী শনাক্ত, আইসোলেশন ও চিকিৎসায় জনপ্রতিনিধি সহ কাজ করবেন স্বেচ্ছাসেবীরা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মধ্যরাত থেকে রাজধানীর পূর্ব রাজাবাজার রেড জোন হিসেবে লকডাউন করার প্রস্তুতি নিয়ে আরও জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী খালেদ রায়হান। রায়হান, পূর্ব রাজাবাজারে লকডাউন কার্যকরের প্রশাসনের প্রস্তুতি কেমন দেখছেন, সেখানকার স্থানীয়রা কি বলছেন? আর আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, সেসব এলাকাতে তো জরুরি সেবা কাজে নিয়োজিত, যেমন পুলিশ হতে পারে, ডাক্তার, নার্স বা মিডিয়া কর্মী, এইসব জরুরি সেবা দানের ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের জন্য কি বিশেষ কোনো ছাড় থাকছে কিনা, আর তাদের জন্য চলাচলের কি ধরনের বিধিনিষেধ থাকছে এই বিষয়ে জানাবেন। দেখুন, সাধারণ মানুষের মধ্যে কিন্তু আসলে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। এক ধরনের মানুষ বলছেন যে আসলে যেই বাড়িগুলো লকডাউন, শুধুমাত্র সেই বাড়িগুলোকে লকডাউন করা গেলে হয়তো তাদের জন্য ভালো হতো, কি সেক্ষেত্রে পুরো এলাকাটিকে লকডাউন করা বা রেড জোন হিসেবে চিহ্নিত করাতে তারা বলছেন তাদের নিত্য নৈমিত্তিক যে সকল কাজ রয়েছে বা জরুরি কাজ রয়েছে সেগুলো করতে কিন্তু তাদের আসলে বাধা পোহাতে হবে। তার পাশাপাশি যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু বলছেন যে তারা যেহেতু প্রায় 2 মাসের বেশি সময় তাদের দোকানপাট বন্ধ ছিল, তারা ব্যবসা করতে পারেনি, এমনিতে তারা আসলে অর্থনৈতিকভাবে খুব বাজে একটু অবস্থার মধ্যে আছেন। সেই জায়গায় আবারও যদি কালকে থেকে এইসব দোকান বন্ধ হয়ে যায় বা ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায় যেগুলো এই এলাকার মধ্যে আছেন, সেক্ষেত্রে তাদের কিন্তু চলাফেরা করতে বা জীবিকা নির্বাহ করতে তাদের জন্য কঠিন হয়ে পড়বে, এমনটি কিন্তু তারা বলছেন। আর যারা আসলে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিজীবী আছেন তারা কিন্তু বলছেন যেহেতু জরুরি সেবা ছাড়া কেউ বের হতে পারবেন না বা প্রবেশও করতে পারবেন না, সেই ক্ষেত্রে তারা কিভাবে যাবেন, যেহেতু সরকার সাধারণ যে ছুটি ছিল সেটিকেও তুলে নিয়েছে, তো তাদের অফিস কিন্তু খোলা রয়েছে, সেই ক্ষেত্রে সেই সিদ্ধান্তটা কি হবে সেই বিষয়ে কিন্তু তারা আসলে একটি দ্বিধার মধ্যে পড়ে গেছেন। কারণ তারা বলছেন যেহেতু কালকে থেকেই এলাকা থেকে বের হতে পারবেন, আজকে অনেকে গতকালকে বা তার আগের দিন বা আজকে গিয়ে জানাবেন যে এই এলাকাটিকে লকডাউন করা হয়েছে, আমি এলাকাটিতে থাকি, সেক্ষেত্রে আমার আসলে আমি কি করব। তো অনেকেই বলছে, অনেকের অফিস জানিয়েছে যে আপনাদেরকে অফিস করতে হবে, সেক্ষেত্রে তাদেরকে হয়তো একেবারে 14 দিন যদি থাকে বা তার চেয়ে বেশি দিন যদি থাকে, সেক্ষেত্রে সেই দিনগুলোতে তাদেরকে কিন্তু অফিসেই থাকতে হবে, এরকম কিছু
কিন্তু আছে এবং এখানে একটা কমিটি করা হয়েছে, একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেখান থেকে আসলে এই পুরো এলাকার সার্বিক পরিস্থিতি আসলে নিয়ন্ত্রণ করা হবে। সেখানে এই থানা পুলিশ থাকবেন, কাউন্সিলর থাকবেন এবং স্বেচ্ছাসেবীরা থাকবেন। বিশেষ করে অনলাইনে এই এলাকায় যারা থাকবেন তারা বিভিন্ন কিছু অর্ডার করতে পারবেন। সেই ক্ষেত্রে যারা অর্ডার করবেন তারা সেই গেট পর্যন্ত আসার পরে যে সড়কটা বন্ধ থাকবে সেই সড়কের মুখ পর্যন্ত আসার পরে সেখান থেকে তাদেরকে স্বেচ্ছাসেবীরা সেই পণ্যটি তাদের ঘরে পৌঁছে দেবেন এবং এই যে খাবার সরবরাহের যে বিষয়টি, এলাকার মধ্যে যে কাঁচা বাজার রয়েছে সেই কাঁচা বাজার না বসে কয়েকটি ভ্যান গাড়িতে করে কাঁচা সবজি পুরোপুরি জীবাণুনাশক করে ভিতরে প্রবেশ করানো হবে এবং তারপরে সেখান থেকে কেউ যদি কেনাকাটা করতে চান সীমিত পরিসরে বাসা থেকে নেমে তারা কেনাকাটা করতে পারবেন। তো সেই বিষয়গুলোকে সাধারণ মানুষ যারা আছেন তারা কিন্তু বলছেন, যেমনটি প্রথমেই বলছেন, তারা মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন। কেউ কেউ বলছেন যে এই সিদ্ধান্তটি সঠিক হয়েছে, এই সিদ্ধান্তটি আরও আগে নেওয়া দরকার ছিল। অনেকে আবার বলছেন তাদের অফিস থেকে শুরু করে সবকিছু তারা ঠিক মতো করতে পারবেন না। তো আসলে একটু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। আরেকটি বিষয় হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও কিন্তু আমরা এখন পর্যন্ত তেমন কোনো উদ্যোগ দেখতে পাইনি। যেহেতু আজকে রাত 12টা থেকে শুরু হবে, তখন তারপরেই হয়তো এই এলাকার যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো হয়তো বন্ধ করে দেওয়া হবে রাত 12টার পরে এবং কাউন্সিলরের পক্ষ থেকে বা স্বেচ্ছাসেবী যারা আছেন তারা যেই স্কুলের ভবনটিতে আসলে এটি করা হবে কন্ট্রোল রুম, সেখানে তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন আমরা দেখতে পেয়েছি। রাজধানীর পূর্ব রাজাবাজার রেড জোন হিসেবে লকডাউন করার বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী খালেদ রায়হান। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় লকডাউন করা হয়েছে নোয়াখালীর সদর ও বেগমগঞ্জ উপজেলা। ভোর 6টা থেকে শুরু হয়েছে 14 দিনের জন্য লকডাউন বাস্তবায়নের কাজ। জেলা প্রশাসনের পক্ষ থেকে এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লকডাউনে এই 2 উপজেলা থেকে অন্য কোনো উপজেলায় যাতায়াত সম্পূর্ণ বন্ধ থাকবে। উপজেলার মধ্যেও চলবে না গণপরিবহন, তবে জরুরি ও চিকিৎসা সেবা এর আওতামুক্ত থাকবে। মুদি দোকান খোলা থাকবে সপ্তাহে 2 দিন আর কাঁচা বাজার খোলা থাকবে সপ্তাহে 3 দিন বেলা 12টা পর্যন্ত। নোয়াখালীতে সোমবার পর্যন্ত 1009 জনের করোনা শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে 29 জনের। এদিকে সকাল থেকে লকডাউন শুরু হয়েছে চাঁদপুরের 8 উপজেলার সবকটিতে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলাগুলোতে লকডাউন কার্যকর থাকবে বলে জানিয়েছে প্রশাসন। এ নিয়ে আরও জানাতে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আবু নাসের। নাসের, লকডাউন কার্যকরে কি ধরনের পরিকল্পনা সেখানে নেওয়া হচ্ছে আর আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কেমন দেখছেন সেখানে? ভোর থেকে নোয়াখালী জেলা শহর মাইজদি এবং জেলা সদর উপজেলা প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনী সহ বিভিন্ন এলাকাতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে পুলিশ সদস্যরা টহল দিচ্ছেন এবং এর পাশাপাশি যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন তারা মাঠে নেমেছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে বেলা বাড়ার সাথে সাথে র্যাব সদস্য এবং সেনা সদস্যরাও এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন বলে জানানো হয়েছে। তো এখন আমি আছি নোয়াখালী জেলা শহর মাইজদির প্রধান সড়কে। এখানে অন্যান্য দিন যে পরিমাণ যানবাহনের ভিড় থাকে আজকে সেই তুলনায় একেবারেই কম। আর হচ্ছে যে গত লকডাউনে যতটা শৈথল্য ছিল, মানুষের মধ্যে ঢিলে ঢালা ভাব ছিল, এবার কিন্তু তেমনটি নয়। একেবারে যেই পায়ে চালানো যে রিক্সাগুলো রয়েছে সেগুলো এখন সুধারাম থানার সামনে দেখা যাচ্ছে যে আইনশৃঙ্খলা বাহিনী ধরে নিয়ে যাচ্ছে, সেগুলোকে থানায় রেখে দিচ্ছে। পাশাপাশি যে জরুরি পরিষেবা অ্যাম্বুলেন্স এবং খাদ্যের গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি সড়কে চলাচল করতে দেয়া হচ্ছে না। লোকজন যারা অফিস আদালতগামী রয়েছেন, বিশেষ করে সরকারি অফিস ব্যাংকে কাজ করেন, তাদেরকে তাদের পরিচয়পত্র সাথে নিয়ে বের হতে বলা হয়েছে এবং পথে পথে দেখা যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়পত্র যাচাই করছেন। সুনির্দিষ্ট কারণ এবং কে কোথায় যাচ্ছেন পরিচয় নিশ্চিত হওয়ার পর পথচারীদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। এছাড়া তাদেরকেও আইনশৃঙ্খলা বাহিনীর মুখোমুখি হতে হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে যে দোকানপাট, অন্যান্যবার কিছু দোকানপাট খোলা থাকলো জেলা শহরে, এখন কিন্তু কোনো দোকানপাট খোলা নেই। ফলে এক ধরনের সকাল থেকে বেলা বাড়ার সাথে সাথে লকডাউনের যে একটা কঠোরতা সেটি দেখা যাচ্ছে এখনো। তবে গ্রামগঞ্জের খবর আমরা এখনো পুরো মাত্রায় পাইনি। গ্রামের দিকে গতবার ঢিলে ঢালা ভাব ছিল, এবারের খবরটা আমরা হয়তো বা পরের বুলেটিনে জানাতে পারবো। এ হচ্ছে আমার কাছে এখানকার সর্বশেষ। নোয়াখালী থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবু নাসের। নারায়ণগঞ্জের 3টি এলাকাকে রোববার রেড জোন উল্লেখ করে লকডাউন ঘোষণা করা হলেও তা বাস্তবায়নে দেখা যায়নি প্রশাসনের কার্যকর কোনো উদ্যোগ। এসব এলাকায় লোকজনের স্বাভাবিক চলাচল দেখা গেছে। এলাকার কনফেকশনারি সহ প্রায় সব ধরনের দোকান স্বাভাবিক সময়ের মতোই খোলা আছে।
গণপরিবহন না চললেও রিকশা চলছে। স্থানীয়রা জানান, সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। পুলিশ বলছে, জনগণ সচেতন না হলে জোর করে তাদের আটকে রাখা সম্ভব নয়। রোববার নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া, জামতলা এবং ফতুল্লার ভুইগড়ের রূপায়ণ টাউন এলাকা রেড জোন হিসেবে চিহ্নিত করে লকডাউন ঘোষণা করা হয়। পাবলিক এভাবে হাসপাতাল করতে পারবে না বা যার যার এলাকায় সে থাকবে, তাহলে ঠিক আছে। আর যদি পুলিশের কাছে অতটুকু ক্ষমতা না থাকে যে না লকডাউন বলতে বাস দিয়ে দেবে 2 পাশে 2টা, তাহলে সব লকডাউন কমপ্লিট, কিন্তু এটা তো সম্ভব। আমার মনে হয় যে ঠিক হলো যে মানুষ এবারের থেকে এবারে যেত না, ওইটা হলো লকডাউন। কারণ আমরা যাতায়াতের মধ্যে আইতাছি যাইতাছি, এটা তো আর লকডাউন বলে না। লকডাউন বলে হলো বাড়ির ভিতরে থাকা। আমার বলতেছি বলা সত্ত্বেও তারা কেউ মানে আমি যদি নিজে যদি সমস্যা না হয়। নারায়ণগঞ্জ থেকে লকডাউন পরিস্থিতি নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, নারায়ণগঞ্জের লকডাউন পরিস্থিতির বর্তমান অবস্থা কেমন, কি বলছেন প্রশাসন এবং স্থানীয়দের প্রতিক্রিয়া কি এই বিষয়ে? আসলে আপনি জানেন যে নারায়ণগঞ্জের যে জামতলা, আমলাপাড়া এবং লিঙ্ক রুটের রূপায়ণ টাওয়ার, যে 3টি এলাকা লকডাউন করেছে গত 2 দিন, কিন্তু আমরা এই জায়গাটিতে আমরা লক্ষ্য করেছি যে আসলে লকডাউনের পরবর্তীতে যেই সেই এলাকার বাসিন্দাদের তারা স্বাস্থ্যবিধি মেনে চলা থেকে শুরু করে তাদের যে নিয়ম ভঙ্গ করার যে বিষয়টি, পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর যেই তাদের শিথিলতা, সেখানে আসলে কঠোর থাকার নাম ঘোষণা দেওয়ার পরও তাদের যে শিথিলতা, তো সব মিলিয়ে আমি নারায়ণগঞ্জ পুলিশ সুপার এবং জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। আসলে তারা যেটা জানিয়েছেন যে এখন পর্যন্ত তাদের কাছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে সুনির্দিষ্ট যে নির্দেশনা, সেটা আসলে তাদের কাছে আসেনি। তো আসলে তারা লকডাউন ঘোষণা করে এটা আসলে পাইলট প্রজেক্ট হিসেবে নিচ্ছেন এবং এই এলাকার যারা বন্দী থাকবেন এইসব মানুষের কি কি সমস্যা এবং কোন দিক দিয়ে তাদেরকে প্রশাসন সহযোগিতা করবে, আসলে কোন কি কি মাধ্যমে আসলে পরবর্তী যে লকডাউনটা সেটা বাস্তবায়ন করলে একদিকে যেমন মানুষের সুবিধা হবে এবং করোনা প্রতিরোধের জন্য যে উদ্দেশ্য সেটাও যেন বাস্তবায়ন হয়। তো জেলা প্রশাসক যেটা আসলে জানিয়েছেন যে তারা আসলে গত 2-3 দিন তারা আসলে এটা অবজারভেশনে রেখেছেন এবং তারা পর্যবেক্ষণ করছেন নিবিড়ভাবে। তো এই কারণে গত 2 দিন পুলিশের কঠোরতা লক্ষ্য করা যায়নি। তো তারা যেটা জানাচ্ছেন যে আসলে মন্ত্রণালয়ের যে নির্দেশনা, সেটা সুনির্দিষ্ট নির্দেশনা তাদের কাছে যখন আসবে তখন তারা সর্বোচ্চ অবস্থানে থেকে আইন শৃঙ্খলা বাহিনী এই লকডাউনকে তারা বাস্তবায়ন করবে এবং মানুষের যে সুবিধা এবং করোনা প্রতিরোধের জন্য যে স্বাস্থ্যবিধি মেনে চলা, বিশেষ করে রেড জোন এলাকা থেকে যেন ইয়েলো জোন এবং গ্রিন জোনে গিয়ে যেন করোনা সংক্রমিত না করতে পারে, আসলে সেই দিকটিও তারা বিবেচনা রাখবেন সবচেয়ে বেশি। তো আমি লকডাউন এলাকার মানুষের সাথে কথা বলেছি, তারা আসলে যে বিষয়টি জানিয়েছেন যে আসলে বর্তমানে গত 2 মাস যে লকডাউন ছিল, অধিকাংশ মানুষ কিন্তু কর্মহীন হয়ে তাদের অবস্থা কিন্তু আসলে অর্থনৈতিকভাবে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত। তো এখন যেহেতু ঈদের পরবর্তীতে যে শিথিল করেছে, তারা প্রতিটি পরিবারেরই কিন্তু কর্মসহ মানুষ তারা কর্মস্থলে যোগ দিয়েছেন এবং এই পরবর্তীতে এখন যেই লকডাউন ঘোষণা করেছে, আসলে তারা দাবি জানিয়েছে যে অন্তত যেন তারা প্রশাসন এই বিষয়টি যেন লক্ষ্য রাখে, তারা যেন তাদের কর্মস্থলে যেতে পারে এবং তারা নিজেরা স্বাস্থ্যবিধি এবং যেই সামাজিক দূরত্ব সেটা তারা মান্য করেই তারা কর্মস্থলে তারা যেতে চায় এবং এটাই তাদের সবচেয়ে বড় চিন্তার বিষয় এখন। তো এই ব্যাপারে পুলিশ সুপার আমাকে যে এই বিষয়টি জানিয়েছেন যে যখন জেলা করোনা প্রতিরোধ কমিটির সমন্বিতভাবেই তারা সবকিছু করছেন। নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। সরকারের একজন মন্ত্রীসহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের 5 জন সংসদ সদস্য। তাদের মধ্যে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের অবস্থা সংকটাপন্ন। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর তিনি রয়েছেন গভীর কোমায়। এছাড়া সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদরুদ্দিন আহমদ কামরান এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলও করোনা ভাইরাসে আক্রান্ত।
1 জুন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। চিকিৎসাধীন অবস্থায় মস্তিষ্কে রক্তক্ষরণ হলে গত শুক্রবার করা হয় অস্ত্রোপচার। বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে আইসিইউতে ডিপ কোমায় রয়েছেন বর্ষিয়ান এই রাজনীতিক। তিনি সিরাজগঞ্জ 1 আসনের সংসদ সদস্য। উনি কমাতে আছেন সেই সংকটাপন্ন, এবং সেইটার কোনো উন্নতিও হয় নাই, অবনতিও হয়। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উষৈ সিংহ আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। বান্দরবান থেকে টানা 6 বারের নির্বাচিত এই সংসদ সদস্যকে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে রোববার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে আনা হয়েছে। এছাড়া করোনা শনাক্ত হয়েছে নওগাঁ 2 আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার, ব্রাহ্মণবাড়িয়া 5 আসনের এবাদুল করিম এবং জামালপুর 2 আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল। করোনায় আক্রান্ত সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বদরউদ্দিন আহমদ কামরানকে রোববার হেলিকপ্টারে ঢাকা সিএমএইচে আনা হয়েছে। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলও করোনা ভাইরাসে আক্রান্ত। তিনি চিকিৎসা নিচ্ছেন বাসায় থেকে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও 42 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 930-এ। আর 12,944টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 2,735 জন। সোমবার নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার দুপুরের আগ পর্যন্ত 24 ঘন্টায় সারা দেশে 13,161টি নমুনা সংগ্রহ হয়েছে, আর পরীক্ষা হয়েছে 12,944টি। এর মধ্যে 2,735 জনের করোনা শনাক্ত হয়েছে। দেশে এ পর্যন্ত মোট আক্রান্ত 68,504 জন। মৃত 42 জনের মধ্যে 33 জন পুরুষ ও 9 জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে 25 জন, চট্টগ্রাম বিভাগে 8 জন, বরিশাল, খুলনা ও ময়মনসিংহ বিভাগে 2 জন করে, এছাড়া রাজশাহী, সিলেট ও রংপুরে 1 জন করে মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মৃত্যুর বিশ্লেষণে পুরুষ 71% শনাক্ত হয়েছেন এবং নারী শনাক্ত হয়েছেন 29%। মৃত্যুবরণ যারা করেছেন তাদের মধ্যে পুরুষ 77% এবং নারী 23%। এটি সূত্র আইইডিসিআর। গত 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের বিশ্লেষণে পুরুষ 33 জন, নারী 9 জন। এদিকে একদিনে সুস্থ হয়েছেন 657 জন। এ নিয়ে 14,560 জন সুস্থ হলেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 21.25%। গত 24 ঘন্টায় আইসোলেশনে এসেছেন 297 জন, ছাড় পেয়েছেন 144 জন। এ পর্যন্ত আইসোলেশনে 11,871 জন। এ পর্যন্ত ছাড় পেয়েছেন 4,319 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 7,552 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে 2,228 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইন 3,03,425 জন। গত 24 ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন 1,852 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন 2,47,353 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 56,072 জন। করোনা সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নুরা জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনায় মারা গেলেন এনবিআরের উপ কর কমিশনার সুধাংশু কুমার সাহা। সোমবার রাতে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 27তম বিসিএস এর কর্মকর্তা সুধাংশু কুমার সাহা ঢাকার কর অঞ্চল 3-এ কর্মরত ছিলেন। 10 দিন আগে তার করোনা শনাক্ত হয়। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সাধারণ ছুটির সময়েও আয়কর ও ভ্যাটের মাঠ পর্যায়ের অফিস এবং সেগুনবাগিচার প্রধান কার্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নেয় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সুধাংশু কুমার সাহা সবশেষ অফিস করেছিলেন 14ই মে। করোনায় আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি কমিশনার মোহাম্মদ মাহবুবুর রহমান। সোমবার রাতে চট্টগ্রামের বিআইটিআইডি ল্যাবে পরীক্ষা শেষে তার নমুনা পজিটিভ আসে। তবে করোনা আক্রান্ত হলেও তার শরীরে জ্বর বা তেমন কোনো উপসর্গ নেই। সিএমপির কমিশনার নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। মাহবুবুর রহমান জানান, 4 তারিখ থেকে সামান্য জ্বর থাকলেও এখন শরীরে তেমন কোনো উপসর্গ নেই তার। তিনি আইসোলেশনে আছেন। এদিকে একই দিনে তার স্ত্রী নমুনা পরীক্ষা করলেও সেই ফল নেগেটিভ এসেছে। করোনা পরিস্থিতির শুরু থেকে সিএমপি কমিশনারের নেতৃত্বে মানুষকে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা, আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের পরিবহন সুবিধা সহ নানা কর্মকাণ্ড চালানো হচ্ছে।
এবারে 2020-21 অর্থ বছরের বাজেট প্রসঙ্গ। আসছে বাজেটে ব্যক্তির করমুক্ত আয়সীমা বাড়ছে, 50,000 টাকা বাড়িয়ে করা হচ্ছে 3 লাখ টাকা। করোনার ধাক্কা সামলাতে কমতে পারে কর্পোরেট করও, তারপরও চলতি অর্থ বছরের সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব আয়ের লক্ষ্য 30,000 কোটি টাকা বাড়ানো হচ্ছে, যা অর্জন নিয়ে সংশয় প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা। 10 বছর ধরে 6% বেশি হারে বড় হচ্ছিল বাংলাদেশের অর্থনীতি, কিন্তু করোনার কারণে সব এলোমেলো। আমদানি, রপ্তানি, রেমিটেন্স কিংবা অভ্যন্তরীণ চাহিদা ও উৎপাদন সবকিছুতেই হতাশা। ফলে প্রতিষ্ঠানের আয় যেমন কমেছে, তেমনি কমেছে ব্যক্তিরও। এ অবস্থায় আসছে বাজেটে আয়করে ছাড় দিতে যাচ্ছে সরকার। 5 বছর পর আবারও ব্যক্তির করমুক্ত আয়সীমা বাড়াচ্ছে সরকার। কমতে পারে ব্যক্তির আয়করের হারও, তবে ঠিক থাকছে ন্যূনতম করের পরিমাণ। এছাড়া ব্যবসা বাণিজ্যের গতি ফেরাতে 2.5% কমানো হতে পারে কর্পোরেট কর, তবে বাড়তে পারে তৈরি পোশাক শিল্পের উৎসে কর। ব্যবসা বাণিজ্যের গতি ফেরাতে কাঁচামাল আমদানিতে অগ্রিম আয়কর কমতে পারে 2%। ছোট ব্যবসায়ীদের সুবিধায় টার্নওভার সীমা ও করহার দুটোতেই পরিবর্তন আসতে পারে, তবে সিগারেট ও মোবাইলে কথা বলার ওপর সম্পূরক শুল্ক বাড়তে পারে। আমাদের ভিএটি প্রায় 28% ডিডাকশন অ্যাট সোর্স, এবং এগুলোর বেশিরভাগই এই বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে আসে, যেখানে আমার মনে হয় আগামী বছরটাতে খুবই আসলে কম আসবে সেখান থেকে। সেই সেম ইনকাম ট্যাক্সেরও অ্যাট সোর্স ইনকাম ট্যাক্স প্রচুর আপনার উন্নয়ন প্রকল্প থেকে আসে, সেখানে স্থবিরতা আসবে। সেই কারণে আমার কাস্টমস তো খুবই স্বাভাবিক, ইম্পোর্ট যদি কমে যায় বিশেষ করে, এবং তার সাথে এক্সপোর্টও কিছুটা আমাদের কমবে, কাস্টমস ডিউটির কালেকশনও অনেকটা কম হবে। তো সব মিলিয়ে আমি মনে করছি যে 60-70 ভাগের বেশি হয়তো অর্জন করা যাবে না আগামী বছরের টার্গেটের। প্রায় 3.25 লাখ কোটি টাকার লক্ষ্যমাত্রায় বরাবরের মতোই প্রধান খাত ভ্যাট, যা থেকে আদায়ের লক্ষ্য 1,28,000 কোটি টাকা। আয়কর 1,05,000 কোটি ও আমদানি শুল্ক থেকে বাকি 96,000 কোটি টাকা আয়ের লক্ষ্য থাকছে এনবিআর এর ঘাড়ে। রাজস্ব খাতে কিন্তু আমাদের দেশের জন্য সবচেয়ে বড় সমস্যা বলে চিহ্নিত হয়ে যাচ্ছে। আমার যেটা মনে হয় এই রাজস্ব খাতকে ইগনোর করে আমরা এটাকে সংস্কার না করি, আমরা শুধু লক্ষ্য ঠিক করলে আমরা কোনোদিনও আগে করতে পারবো। আমরা গত 5 বছর 7 বছর আগে পারিনি, আগামীতেও পারবো। কাজে এই সংস্কারের দিকে নজর দিন। অর্থ মন্ত্রণালয় মনে করছে সব পদক্ষেপ ব্যবসা বাণিজ্যের গতি ফেরাতে যেমন ইতিবাচক ভূমিকা রাখবে, তেমনি দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতেও কাজে আসবে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী অর্থ বছরে শিক্ষা খাতে বরাদ্দ হচ্ছে 67,057 কোটি 62 লাখ টাকা, যা গতবারের থেকে 6,149 কোটি টাকা বেশি। এটি মূল বাজেটের 12%। তবে প্রাথমিক এবং শিক্ষা মন্ত্রণালয় ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ে অর্থ বরাদ্দ থাকে যা শিক্ষা খাতে ব্যয় করা হয়। মন্ত্রণালয় বলছে সেগুলো যুক্ত করলে মূল বাজেটের 15% যাচ্ছে শিক্ষা খাতে। আগামী 11 জুন জাতীয় সংসদে উত্থাপিত হবে 2020-21 অর্থ বছরের জাতীয় বাজেট। এবার বাজেটের আকার 5,68,000 কোটি টাকা। এর মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জন্য বরাদ্দ থাকছে 33,119 কোটি 70 লাখ টাকা, যা গত বছরের চেয়ে 3,495 কোটি টাকা বেশি। আর কারিগরি ও মাদ্রাসা বিভাগের জন্য বরাদ্দ থাকছে 9,000 কোটি টাকা, যা গতবারের থেকে 2,000 কোটি টাকা বেশি। এবার নতুন প্রতিষ্ঠান এমপিও ভুক্তির জন্য রাখা হচ্ছে বরাদ্দ। গত কয়েকটি বছর ধরেই আমরা আমাদের পরিচালন ব্যয় ক্রমাগতভাবে কমে আসছে, আর আমাদের উন্নয়ন ব্যয় সেটিতে বরাদ্দ ক্রমাগতই বাড়ছে। এটিকে আমি মনে করি যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আগামী অর্থ বছরের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ থাকছে 24,937 কোটি 92 লাখ টাকা, যা গত বছরের থেকে 900 কোটি টাকা বেশি। মানসম্মত শিক্ষা নিশ্চিত সহ ঝরে পড়ার হার ঠেকানোই মূল লক্ষ্য বলে জানিয়েছে মন্ত্রণালয়। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে যা কিছু প্রয়োজন আমরা সেদিকে যাব আর কি। নন ফর্মাল এডুকেশনে আমরা প্রায় 21 লক্ষ নিরক্ষরকে আমরা এর মধ্যে শিক্ষা দিব। হ্যাঁ,
এরকম নানা ধরনের আমাদের উদ্যোগ আছে। গবেষকরা বলছেন দক্ষ জনশক্তি তৈরিতে শিক্ষা খাতকে দেখতে হবে বিনিয়োগ হিসেবে, আর এর জন্য একদিকে যেমন বরাদ্দ বাড়াতে হবে, সেই সাথে বরাদ্দকৃত অর্থ সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা সেটিও নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্টরা বলছেন গবেষণায় সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, সেই সাথে প্রাথমিক শিক্ষাকে আনন্দদায়ক করার জন্য আলাদা পরিকল্পনা থাকতে হবে। মানসম্মত শিক্ষা মানসম্মত শিক্ষক ছাড়া সম্ভব না। ওই জায়গাগুলোতে আমাদের বেশি পরিমাণে ব্যয় করা লাগবে। আপনি দেখবেন যে শিক্ষকরা প্রায় বলে থাকেন তাদের বেতন কম। বাংলাদেশের প্রয়োজনে যে ধরনের গবেষণা বাংলাদেশের জন্য প্রকৃতভাবে দরকার, সেই সব গবেষণাতে অর্থায়ন করা উচিত এবং সেই গবেষণার ফলাফল যেন সাধারণ মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারি, সেই ব্যবস্থাগুলো করা উচিত। ইউনেস্কোর শর্ত অনুযায়ী শিক্ষা খাতে বরাদ্দ থাকার কথা কমপক্ষে 20% এবং জিডিপির 6%। দেশের শিক্ষা সংশ্লিষ্টরা বাজেটে এর প্রতিফলনের দাবি দীর্ঘদিন ধরে করে আসছে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন 1 ঘন্টার বিরতি ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। এছাড়া সংবাদে আরও যা থাকছে: সিলেটের 4 জেলায় বাড়ছে করোনা, সোমবার পর্যন্ত শনাক্ত 1,500, মারা গেছেন 35 জন। করোনা ও আমপানে ধস নেমেছে যশোরের পোল্ট্রি শিল্পে, লক্ষাধিক মানুষ কর্মহীন হওয়ার শঙ্কা। কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না রাজধানীর কাঁচা বাজারগুলোতে। ক্রেতা বিক্রেতা কেউ সামাজিক দূরত্ব বজায় রাখছে না। হাত ধোয়ার ক্ষেত্রে কোনো ব্যবস্থা নেই, মাস্ক ব্যবহার করছেন না অনেক ক্রেতা বিক্রেতাই। এ বিষয়ে আরও জানাতে হাতিরপুল কাঁচা বাজার থেকে জানাচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, করোনা সংক্রমণ তো দ্রুত বাড়ছে, কাঁচা বাজারগুলোতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা সেটা জানাবেন, এবং এই বিষয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন, তাদের সচেতনতা বাড়াতে আসলে প্রশাসনের কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করছেন? দেখুন, সাধারণ ছুটি ঘোষণার সময় কিন্তু আমরা দেখেছি কাঁচার বাজারগুলোতে মানুষের বেশ ভিড় ছিল। এখনও কিন্তু তার খুব যে ব্যতিক্রম তা কিন্তু না, যদিও এখন বেলা অনেকটাই বেড়ে গেছে, ভিড় কিছুটা কমে এসেছে, তবে সকাল থেকে কিন্তু কাঁচা বাজারের প্রচুর ভিড় ছিল। আমি যদি আপনাকে এখনকার পরিস্থিতিটা একটু দেখাতে চাই, আমরা কিন্তু আছি হাতিরপুল কাঁচা বাজারে। আমরা দেখছি যে এখানে অনেক মানুষই আসেন এবং তাদের যে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বা যতটুকু দূরত্ব বজায় রেখে বাজারে ঢোকার কথা, সেই জিনিসটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। বারবারই প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে বাজারগুলোকে একমুখী করে দেওয়া হবে, যেন একদিক দিয়ে ঢুকে পুরো বাজার শেষ করে আরেকদিক দিয়ে বের হয়ে যায়। আমরা রাজধানীর কোনো বাজারেই কিন্তু এমন পরিস্থিতি আসলে দেখতে পাইনি। এবং আপনি জানেন যে গত মাসেও যদি আমরা দেখি সংক্রমণের হার বা মৃত্যুর হার, সংক্রমণ যেখানে ছিল কিনা 1500-1600 ভিতরে, আর মৃত্যুর সংখ্যা 10 থেকে 12 বা 15 ভিতরে ছিল, সেখানে কিন্তু গত এক সপ্তাহ যাবত ধরে আমরা দেখতেই পাচ্ছি যে সংক্রমণের সংখ্যাটা পাওয়া যাচ্ছে প্রায় 2500-র উপরে, এবং মৃত্যুর তালিকাটাও কিন্তু প্রায় 30 থেকে 40 বা তারও অধিক হচ্ছে। অর্থাৎ আমরা যেহেতু এখন একটা পিক সময়ে আছি করোনার দিক থেকে, সেদিকে আসলে সাধারণ মানুষের যতটুকু সচেতন হওয়ার প্রয়োজন ছিল সেই সচেতনতাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এবং মানুষের মধ্যে যে ধরনের ভীতি আসলে কার্যকর ছিল, আমরা যদি মার্চে প্রথম শনাক্ত হওয়ার পরের কথা বলি, তখনও যে ধরনের ভীতিটা ছিল সেই ভীতিটাও কিন্তু এখন আর নেই বললেই চলে। তবে মানুষ বাজারে আসছেন এবং বাজার করছেন, সামাজিক দূরত্বের যে বিষয়টি সেটি মানা হচ্ছে না। পাশাপাশি সাধারণ মানুষের পাশাপাশি বিক্রেতাও যারা আছে তারাও যে খুব বেশি আসলে মেনে চলছেন সেটাও কিন্তু না। সব মিলিয়ে কাঁচা বাজারে একটি খুবই বাজে এক ধরনের অবস্থা আসলে বিরাজ করছে। এখান থেকে সংক্রমণের যে ঝুঁকি সেটা বরাবরের মধ্যে কিন্তু খুব বেশি রয়ে গেছে। রাজধানীর হাতিরপুল কাঁচা বাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী বনি ইবনে কামাল। করোনা মুক্তির ভুয়া সার্টিফিকেটে 4 বাংলাদেশি জাপান ভ্রমণ করায় ঢাকা থেকে সব বিশেষ ফ্লাইট স্থগিত করেছে জাপান সরকার। এই অনিয়মের সাথে জড়িতদের খুঁজে বের করার তাগিদ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বিমানবন্দর কর্তৃপক্ষের কোনো গাফিলতি রয়েছে কিনা তা খুঁজে দেখতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ মন্ত্রণালয়। বৈশ্বিক করোনা মহামারীতে বন্ধ রয়েছে প্রায় সব আন্তর্জাতিক ফ্লাইট।
বাংলাদেশ থেকে আন্তর্জাতিক রুটের মধ্যে খোলা শুধু চীনের গুয়াংজু। এ অবস্থায় যারা বিদেশে চাকরি করেন তাদের নির্ভর করতে হচ্ছে বিশেষ ফ্লাইটের উপর। তবে এক্ষেত্রে শর্ত দেওয়া হয়েছে করোনা মুক্তির সার্টিফিকেট দেখানোর। সম্প্রতি বিমানের একটি বিশেষ ফ্লাইটে জাপান যান কয়েকজন বাংলাদেশি। তাদের প্রত্যেকেই করোনা মুক্তির সার্টিফিকেট দেখান, কিন্তু জাপানে পৌঁছার পর 4 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর থেকেই বাংলাদেশের করোনা মুক্তির সার্টিফিকেট নিয়ে প্রশ্ন তোলে জাপান। ঢাকা থেকে বন্ধ করে দেয় ফ্লাইট। এটা খুবই দুঃখজনক, কারণ যার আগে এরা টেস্ট করেন, ওরা সার্টিফিকেট দেখান নেগেটিভ, এরপরে গিয়ে পৌঁছার পরে কেমন করে পাওয়া যায় উই ডোন্ট নো। তো যদি যারা রং সার্টিফিকেট দিলে ওদের শাস্তি দিতে হবে, আর এয়ারপোর্টে অবুদা আমাদের আর একটু সতর্ক হতে হবে। আমরা এই বদনামটা করাতে চাই না। এই ঘটনায় স্বাস্থ্য কর্মকর্তাদের দায় দেখছেন বেসামরিক বিমান চলাচল সচিব মুহিবুল হক। জড়িতদের খুঁজতে কাজ করার কথাও জানান তিনি। এই যে করোনার বিষয়টা, এটা তো আমাদের যারা ওই হেলথ সার্টিফিকেট দিয়েছে দায়টা তো তাদেরই, তাই না? সিভিল এভিয়েশন দেখতে পারে যে কোন সংস্থা তাদেরকে সার্টিফিকেটটা দিয়েছে করোনা নেই, অথচ সেখানে যে করোনা পাওয়া গেল, এটা তো একটা ডিজাস্টার, তাই না? জাপান ছাড়াও সার্টিফিকেট নিয়ে সম্প্রতি দক্ষিণ কোরিয়া যাওয়া 12 বাংলাদেশের শরীরেও ধরা পড়ে করোনা ভাইরাস। এই পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 15 জুনের পর কাটছে বন্ধ থাকা আন্তর্জাতিক রুটগুলোতে ফ্লাইট চলাচলের নিষেধাজ্ঞা। প্রাথমিকভাবে ঢাকা লন্ডন রুটে শুরু হবে ফ্লাইট চলাচল। দেশে করোনা সংক্রমণ শুরু হলে 25শে মার্চ বন্ধ করে দেওয়া হয় 17 দেশ ও অভ্যন্তরীণ রুটে উড়োজাহাজ চলাচল। সাধারণ ছুটি প্রত্যাহার হলে 1 জুন থেকে 4টি অভ্যন্তরীণ রুটে সীমিত আকারে ফ্লাইট চলাচল শুরু হয়। বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের সচিব জানান, জুনের 3য় সপ্তাহ থেকে লন্ডন রুটে ফ্লাইট চলবে। তবে অন্য দেশগুলো এখনও তাদের আকাশসীমা বন্ধ রাখায় সব গন্তব্যে ফ্লাইট শুরু করা যাচ্ছে না। ফ্লাইট চলাচল শুরুর ক্ষেত্রে এয়ারলাইন্সগুলোকে কিছু শর্ত দেওয়া হবে বলেও জানান তিনি। এই মুহূর্তে হয়তো শুধু একটা রুটই আমাদের জন্য খোলা আছে, সেটা হলো লন্ডন। আমরা 3rd উইক থেকে এটা ওপেন হতে পারে আমাদের। অন্য কোথাও তো এই মুহূর্তে তো কেউ তো অ্যাক্সেস দিচ্ছে না আমাদেরকে। সিলেট বিভাগের 4 জেলায় প্রতিদিন বাড়ছে করোনা সংক্রমণ। বিভাগে সোমবার পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে 1546 জনের। এরই মধ্যে মারা গেছেন 35 জন। তবে রোগী ক্রমাগত বাড়লেও করোনার জন্য ডেডিকেটেড হাসপাতালে রয়েছে শয্যা সংকট। এই অবস্থায় বেসরকারি হাসপাতালে করোনা চিকিৎসার সুবিধা বাড়ানোর উপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। গত 20 মে পর্যন্ত সিলেট বিভাগের 4 জেলায় করোনা শনাক্ত হয় মাত্র 460 জনের। এর মধ্যে মৃত্যু হয় 8 জনের। এরপর মাত্র 18 দিনেই শনাক্ত হয়েছে 1000-এরও বেশি। এ পর্যন্ত কেবল সিলেট জেলাতেই শনাক্ত 850-এরও বেশি। মার্কেটে একটা ঈদের আগে থেকে যে মানুষের ঢল নেমেছিল এবং ওরা স্বাস্থ্য না মেনে ছিল, এটার কারণে আসলে আমি মনে করি যে সিলেটে ওই অনেক তুলনামূলক অনেক বেশি। সিলেটের একমাত্র করোনা ডেডিকেটেড হাসপাতাল শহীদ ডক্টর শামসুদ্দিন আহমেদ হাসপাতালে করোনা রোগীদের জন্য বরাদ্দ মাত্র 85টি বেড। সেখানে এখন ভর্তি আছেন 80 জন রোগী। এভাবে রোগী বাড়তে থাকলে হিমশিম খেতে হবে চিকিৎসকদের, বলছেন জেলা সিভিল সার্জন। পেশেন্টের অবস্থা আরও বাড়তেই থাকে, তাহলে এই শামসুদ্দিনের পাশাপাশি নর্থ ইস্ট মেডিকেল কলেজ, মাউন্টেন হাসপাতাল এবং অন্যান্য যে বেসরকারি মেডিকেল কলেজ এবং 50 এবং তদূর্ধ্ব যে হাসপাতালগুলো, সব করা হাসপাতালেই ভর্তি করা সম্ভব হবে। এই সংকটে করোনা চিকিৎসায় এগিয়ে এসেছে বেসরকারি নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল। স্বল্প পরিসরে রোগী ভর্তিও শুরু হয়েছে সেখানে। প্রস্তুত আছে প্রায় 300 শয্যা। পুরো 300 বেডকে ফাংশনিং করতে যে পরিমাণ রিসোর্স দরকার, সে এই মুহূর্তে আমাদের কাছে সেটা নেই। আমাদের যতটুকু আছে তারপরেও আমরা ঝুঁকি নিয়েছি। এর মধ্যে সিলেট বিভাগকে করোনার রেড জোন হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সংক্রমণ ঠেকাতে বিভাগের 4 জেলায় লকডাউন করারও চিন্তাভাবনা চলছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আরও জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মঞ্জুর আহমেদ। মঞ্জুর, করোনা বিস্তার রোধে কী ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে সিলেটে? আর সিলেটে কি কোনো এলাকায় এখনো লকডাউন করা হচ্ছে কিনা বা এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কিনা? আপনি সংবাদে যেমনটা দেখছিলেন যে দিন দিন কিন্তু করোনার হটস্পট হয়ে উঠছে সিলেট। প্রবাসী অধ্যুষিত এলাকায় কিন্তু প্রতিদিনই করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। আপনাকে যদি একটা তথ্য দিই, সিলেটে কিন্তু প্রথম করোনা আক্রান্ত রোগী পাওয়া গিয়েছিল 5 এপ্রিল।
তারপর কিন্তু গত 1.5 মাসে সিলেটে করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে 450-এর মতো, আর মারা গেছিলেন 8 জন। কিন্তু গত 18 দিনে আসলে এখানে প্রায় 1100-এর মতো রোগী শনাক্ত হয়েছে এবং 27 জন মানুষের মৃত্যু হয়েছে। এতেই কিন্তু বোঝা যাচ্ছে যে সিলেটে আসলে আশঙ্কাজনক হারেই কিন্তু করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এর মূল কারণ হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা তারা বলছেন যে সাম্প্রতিক সময়ে কিন্তু সিলেট একটা হাওর অধ্যুষিত অঞ্চল, সেখানে ধান কাটার কিছু শ্রমিক দেশের বিভিন্ন স্থান থেকে এসেছিলেন, সেটা একটা কারণ। আর আরেকটা কারণ তারা বলছেন যে ঈদের ঠিক আগ মুহূর্তে যে মার্কেটগুলো খুলে দেওয়া হয়েছিল এই সময় কিন্তু মানুষ অবাধে কেনাকাটা করেছে এবং এর কারণেই কিন্তু কমিউনিটি ট্রান্সমিশনটা কিন্তু হয়ে গেছে মানুষের মধ্যে। এ কারণে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা সিলেটে কিন্তু দিন দিন বেড়েই চলেছে। সবচেয়ে উদ্বেগের যে বিষয় হচ্ছে সিলেটের যে একমাত্র করোনা ডেডিকেটেড হাসপাতাল আছে ডক্টর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল, এই হাসপাতালটি 100 শয্যার হাসপাতাল, কিন্তু এখানে 85 জন করোনা রোগীকে চিকিৎসা দেওয়ার মতো সামর্থ্য আছে তাদের, কিন্তু এই মুহূর্তে সেখানে 80 জনের মতো রোগী ভর্তি আছেন। সেক্ষেত্রে কিন্তু যেভাবে করোনা রোগী বাড়ছে এই হাসপাতালে কিন্তু স্থান সংকুলান হচ্ছে না, এক্ষেত্রে বেসরকারি হাসপাতালের উপর জোর দেওয়া হচ্ছে। কিন্তু এই মুহূর্তে সিলেটের একটি মাত্র হাসপাতাল নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে এগিয়ে এসেছে এবং তারা সীমিত পরিসরে কিছু রোগী ভর্তি শুরু করেছে এবং আজকে থেকে মাউন্ট এডুর হাসপাতাল নামে একটি বেসরকারি হাসপাতাল আছে, তারাও কিন্তু 40টি বেড তারা প্রস্তুত রেখেছে করোনা আক্রান্ত রোগীদের জন্য, তারা সেটা করছে। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা যেটা বলছেন যে এই মুহূর্তে কিন্তু সিলেট বিভাগকে তারা রেড জোন হিসেবে চিহ্নিত করেছে। সিলেট বিভাগের যে 4টি জেলা রয়েছে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং সুনামগঞ্জ, এই 4টি জেলাকে তারা ইতিমধ্যে রেড জোন হিসেবে চিহ্নিত করছেন করোনার। এবং আপনি জানেন যে অঞ্চলভিত্তিক লকডাউন শুরু হয়েছে এবং স্বাস্থ্য অধিদপ্তর যেহেতু এটাকে রেড জোন হিসেবে চিহ্নিত করেছে, সেক্ষেত্রে কিছুদিনের মধ্যেই হয়তো 2-1 দিনের মধ্যেই ঘোষণা আসতে পারে সিলেটকে লকডাউন করার। আর স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা যেটা বলছেন যে মানুষ কিন্তু স্বাস্থ্যবিধিটা কিন্তু ঠিকমতো মেনে চলছে না, যদি স্বাস্থ্যবিধি ঠিকমতো মেনে চলতো তাহলে কিন্তু এভাবে কমিউনিটি ট্রান্সমিশনটা হতো না। সেক্ষেত্রে মানুষকে সবার আগে সচেতন হওয়ার জন্য তারা পরামর্শ দিচ্ছেন এবং স্বাস্থ্যবিধিটা মানুষকে সচেতন হওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে কি কঠোর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না সেখানে? আপনি জানেন যে করোনা সংক্রমণের পর থেকে কিন্তু সিলেটে সেনাবাহিনীকে নামানো হয়েছে, সেনাবাহিনীর টহল জোরদার আছে, পাশাপাশি পুলিশ, জেলা প্রশাসন সবাই কিন্তু কাজ করছে। তারপরও কিন্তু মানুষ তারা কঠোর হচ্ছে না। প্রথম দিকে যেভাবে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ছিল, মধ্যখানে এসে কিন্তু তারা কিছুটা শিথিল করার কারণেই কিন্তু এই অবস্থা তৈরি হয়েছে। এখন কিন্তু মানুষ সেটা মানছে না। যে আপনি জানেন যে গণপরিবহন চলাচল শুরু হয়ে গেছে, সেক্ষেত্রে মানুষের যে অবাধ চলাচল সেটা কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। এই কারণেই কিন্তু এই কমিউনিটি ট্রান্সমিশনটা হচ্ছে। তবে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বারবার একটা বিষয়ের উপর জোর দিচ্ছেন যে মানুষের সচেতনতা। তারা যদি নিজেদের মধ্যে সচেতন হন এবং তারা যদি করোনা সম্পর্কে তাদের যে ধারণা আছে সেই ধারণা অনুযায়ী ঘরে থাকেন, তাতেই কিন্তু করোনা সংক্রমণের হার সিলেটে বন্ধ করা যাবে এমনটা তারা বলছেন। সিলেট থেকে মঞ্জুর আহমেদ জানাচ্ছিলেন সেখানকার সবশেষ তথ্য। কুয়েতের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলকে গ্রেপ্তারের বিষয়টি খতিয়ে দেখছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এখন পর্যন্ত দেশটির সরকার এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঢাকাকে কিছু জানায়নি বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি জানিয়েছে আগামী বৈঠকে এই সংসদ সদস্য সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন দাখিল করতে বলা হবে মন্ত্রণালয়কে। মানব ও অর্থ পাচারের অভিযোগে শনিবার লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুল কুয়েতে আটক হন। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে আটক নয়, কুয়েত সরকার ব্যবসায়িক বিষয় আলোচনার জন্য শহীদ ইসলাম পাপুলকে সিআইডিতে ডেকেছেন। বিষয়টি শুনেছেন মন্ত্রী, কিন্তু আনুষ্ঠানিকভাবে কিছু জানেননি। আমাদের রাষ্ট্রদূত বলেছেন যে তিনি শুনেছেন যে আমাদের দেশের একজন সংসদ যিনি ইন্ডিপেন্ডেন্ট সংসদ ওখানে অ্যারেস্ট হয়েছেন। আমরা এখনো অফিসিয়ালি কিছুই জানি না, কুয়েত সরকার আমাদের কিছু জানায় নাই। আমরা এটা দেখব, এখন আগে জানি কি অবস্থা। মন্ত্রী আরও জানান, সংসদ সদস্যদের কূটনৈতিক বা লাল পাসপোর্ট পাবার সুযোগ থাকলেও সেই সুবিধা নেননি পাপুল। কুয়েত দূতাবাসের কাছ থেকে তার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। ক্রিমিনাল যতে অফেন্সে নিয়েছে, এমপি সাহেব তো লাল পাসপোর্ট হোল্ডার, ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ক্যারি করেন, কি বেসিসে নিয়েছে আপনার এক্সামশন থাকে সার্টেন বিষয়ে, ক্রিমিনাল ক্ষেত্রে সব এক্সামশন থাকে না, লাল পাসপোর্টও নাই। তবে দুঃখজনক এটি। এদিকে এই ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ফারুক খান। তিনি মন্তব্য করেন, একজন স্বতন্ত্র সংসদ সদস্যের কর্মকাণ্ড সংসদ ও দেশকে বিব্রত করেছে। আমরা চাই একটা সুস্থ তদন্ত হোক,
অভিযোগ এবং সেই অভিযোগগুলি কতদিন সত্যি। প্রাথমিকভাবে নিশ্চয়ই তদন্তে কিছুটা সত্যতা পাওয়া যাবে। সত্যতা পাওয়া না গেলে একজন সংসদ সদস্যকে গ্রেফতার বা এগুলো হয় না। আমাদের পরবর্তী মিটিং এ পুরো ব্যাপারটা পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলবো আমাদেরকে এই ব্যাপারে রিপোর্ট করতে। গত ফেব্রুয়ারিতে কুয়েতের গণমাধ্যমে পাপুলের বিরুদ্ধে মানব ও অর্থ পাচারের অভিযোগ তুললে ভিত্তিহীন বলে দাবি করে পররাষ্ট্র মন্ত্রণালয়। আমরা শুনেছি যে এটা ফেক নিউজ। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা আর আমপানের প্রভাবে ধস নেমেছে যশোরের পোলট্রি শিল্পে। অনেকে বাধ্য হয়ে এরই মধ্যে গুটিয়ে নিয়েছেন ব্যবসা। কেউ কেউ আবার পাওনাদারের হাত থেকে বাঁচতে পালিয়ে বেড়াচ্ছেন। এই অবস্থায় লক্ষাধিক মানুষের কর্মহীন হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। করোনা সংকটে এমনিতেই বিপাকে যশোরের পোলট্রি ব্যবসায়ীরা। লকডাউনের কারণে অর্ধেকেরও কম দামে মুরগি বিক্রি করতে বাধ্য হন খামারিরা। তার উপর আবার আমপানের ছবলে শেষ সম্বলটুকু হারিয়েছেন অনেকেই। কেউ কেউ নতুন করে শুরু করলেও ভুগছেন অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কায়। প্রথম লকডাউন দিল তখনও ক্ষতিগ্রস্ত হয়েছি, তারপরে ঝড়েও টিন উড়ে গেছে, তারপরে ঋণ নিয়ে আবার মাল উঠাইছি। এখন এই অবস্থায় কি হবে? প্রতিনিয়ত ডিলাররা যেভাবে আমাদেরকে প্রেশার ক্রিয়েট করতেছে, আসলে তো এইভাবে সম্ভব না। আমাদের এখন একটা ফ্যামিলির নিয়মিত চলাচলের মতো পরিস্থিতি নেই। প্রতিদিন এসে প্রেশার ক্রিয়েটের ফলে আমরা আসলে এলাকায় আমাদের মান সম্মানের হানি সৃষ্টি হচ্ছে। এই চাল উড়ে গেছিল সব, যার পরে কোনো রকম টুকটাক করে চালটা ঠিক করেছি, পরে এখন আবার এই বাচ্চা উঠাইছি। এখন এই বাচ্চার সামনে লাভ হবে কি হবে না সেটা তো জানি না। সংকটময় পরিস্থিতিতে সরকারি সহায়তা বা ব্যাংকিং সুবিধা না পাওয়ায় অনেক সচ্ছল ব্যবসায়ীও পথে বসেছেন। অনেক টাকা দিনা হয়ে গেছি, এই দিনা থেকে মানে রেহাই পাওয়ার কোনো উপায় এখন আমার হাতে আর নেই। আর আমরা বিভিন্ন ব্যাংক বা বিভিন্ন জায়গায় আমরা যদি সাহায্য সহযোগিতার কথা বলি, আমাদের দিকে তারা ফিরেও তাকায় না। আমাদের সাহায্য করা তো দূরে থাক। যারা মহাজন তারা চাপ দিচ্ছে অলরেডি। ব্যাংকের যে সুযোগ সুবিধা এগুলো তারা পাচ্ছে না প্রান্তিক খামারিরা। গভর্নমেন্টের যে সুযোগ সুবিধাগুলো প্রাণী সম্পদের থেকে যে পাওয়ার কথা, এই ধরনের কোনো তারা এখনো পায়নি। ক্ষতিগ্রস্ত খামারিদের তালিকা করে প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস দিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। খামারিদের সাথে যোগাযোগ হচ্ছে, খামারিরাও আসতেছেন এবং যেহেতু ব্যাংক দিবে লোনটা কিন্তু ব্যাংক দিবে, ব্যাংকের কর্মকর্তাদের সাথে সম্পৃক্ত করার জন্য আমাদের উপজেলা এবং জেলা পর্যায়ের কর্মকর্তারা চেষ্টা করতেছেন। যশোর অঞ্চলে ছোট বড় 10,000-এর বেশি পোলট্রি খামার রয়েছে। এসব খামারে কর্মসংস্থান হয়েছে 1 লাখের বেশি মানুষের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। লালমনিরহাট, সিরাজগঞ্জ ও জামালপুরে নদী ভাঙনে ভিটে মাটি হারিয়ে নিঃস্ব তীরবর্তী বাসিন্দারা। উজানের ঢল আর ঘূর্ণিঝড় আমপান পরবর্তী বৃষ্টিতে নদীর পানি বাড়ছে। বাঁধ ভেঙেও লোকালয়ে ঢুকছে পানি। দেখা দিয়েছে আতঙ্ক। বালির বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। সিরাজগঞ্জের শাহজাদপুর ও চৌহালিতে যমুনার তীব্র ভাঙনে বিলীন হয়ে গেছে বেশ কয়েকটি গ্রাম। ভেসে গেছে বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, ফসলি জমি। দুইটা ভাঙ্গনি দিয়েছে, দুইটা ভাঙ্গনির মাঝে আমরা দ্বিতীয় বাড়ি করেছি, আমাদের যাওয়ার কোনো জায়গা নাই। এই দেখেন আমার হাফ ওয়েল ঘর টর এখানে ব্যাক নদীর মধ্যে গেল ছিল, এখন আমার থাকার কোনো ব্যবস্থা নেই। কাজ করতেছে, কাজটা নরমাল। আমরা চাই এই কাজটা জানি মজবুত ভাবে করে এবং এলাকাবাসী জানি থাকতে পারে। আর যদি এই কাজ এইভাবে করে এলাকাবাসী থাকতে পারবে না, আমরা ঝুঁকির মুখে পড়ে যাবো। জামালপুরের দেয়ানগঞ্জের খোলাবাড়ি এলাকায় ভাঙনের শতাধিক বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও বাজারের বেশিরভাগ যমুনার গর্ভে বিলীন। গৃহহীন কয়েকশো পরিবার। হুমকির মুখে বাহাদুরাবাদ ঘাট, নৌথানা। বস্তা পাইলিং এ কাজ হবে না, যদি ছাই পাইলিং না করেন তাহলে আমাদের এই এলাকা বিলীন হয়ে যাবে। ভাঙন ঠেকাতে খোলাবাড়ির 140 মিটার এলাকায় জিও ব্যাগ ফেলা হচ্ছে। এছাড়া 8 কিলোমিটার স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প নেওয়া হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমরা ইতিমধ্যেই ভাঙন প্রতিরোধে টেম্পোরারি প্রোটেকশন হিসেবে জিও ব্যাগ ডাম্পিং শুরু করেছি। আর এর পাশাপাশি এইসব এলাকায় ভাঙন থেকে রোধে স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থার জন্য আমরা নতুন প্রকল্প প্রণয়ন করছি। শিগগিরই প্রকল্প প্রস্তাবনা আমরা দাখিল করব। লালমনিরহাট সদরের চরগোকুন্ডা, রাজপুর, খুনিয়াগাছ, আদিতমানী উপজেলার মহিষখোচায় নদীতে বিলীন ঘরবাড়ি, বাদাম, ভুট্টা, পাটসহ বিভিন্ন ফসল। বাচ্চা কাচ্চা কিভাবে আমরা বাঁচাই? আমার ভুট্টা, বাদাম সব ভাঙে যাচ্ছে, বাড়ি ঘর। এখন আমরা বাঁধ চাই, আমাদেরকে বাঁধ বেঁধে দেন, নদী বাঁধে দেন। নদীর পানি বাড়তেছে, খাবার নাই, বাড়ি ঘর ভেঙে গেছে গা, আর কিভাবে চলি আমরা?
ভাঙন পরিস্থিতি দেখতে ঢাকা থেকে এরই মধ্যে লালমনিরহাট গেছে পানি উন্নয়ন বোর্ডের কারিগরি দল। পরিদর্শন শেষে পদক্ষেপ নেবে তারা। খাদিজাতুল কুবরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বজুড়ে করোনা পরিস্থিতির দিন দিন আরও অবনতি হচ্ছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সোমবার এক বিবৃতিতে এই কথা জানায় সংস্থাটি। এ সময় মানুষকে আত্মতুষ্টিতে না ভুগে আরও সতর্ক হতে বলেন সংস্থাটির মহাসচিব টেড্রোস অ্যাডানম গেব্রিয়েসাস। বিবৃতিতে বলা হয়, ইউরোপে করোনা পরিস্থিতির উন্নতি হলেও বিশ্বব্যাপী এই পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। এখনও প্রতিদিন প্রায় 1 লাখ মানুষ করোনা শনাক্ত হচ্ছেন। বর্তমানে উত্তর এবং দক্ষিণ আমেরিকা এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোতে করোনার ভয়াবহতা সবচেয়ে বেশি বলে জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিব গেব্রিয়েসাস। যেসব দেশে সংক্রমণ এবং মৃত্যুর হার কমেছে সেসব দেশকেও নতুন সংক্রমণের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। লকডাউনের কারণে ইউরোপের 30 লাখের বেশি মানুষের প্রাণ বেঁচেছে বলে এই গবেষণায় উঠে এসেছে। লন্ডন ইম্পেরিয়াল কলেজের গবেষণায় বলা হয়, লকডাউন না হলে ইউরোপ জুড়ে করোনায় কয়েক মিলিয়ন মানুষ মারা যেত। এদিকে করোনায় বিশ্বে গত 24 ঘন্টায় মারা গেছে 3,100-রও বেশি মানুষ। এ পর্যন্ত প্রাণহানি হয়েছে 4,08,000-এর বেশি। নতুন করে শনাক্ত 1,06,000-এর বেশি মানুষ। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে 71,89,000-এরও বেশি মানুষ। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু ব্রাজিলে 813 জনের। আবারও বাড়ছে যুক্তরাষ্ট্রের করোনায় আক্রান্ত এবং মৃতের সংখ্যা। একদিনে দেশটিতে মৃত্যু হয়েছে 584 জনের, আক্রান্ত 19,000-এরও বেশি। তবে সংক্রমণ কমায় নিউ ইয়র্কে খুলেছে ব্যবসা প্রতিষ্ঠান। ভারতে প্রাণহানি হয়েছে 266 জনের। দেশটিতে নতুন করে শনাক্ত হয়েছে প্রায় 8,500 মানুষের। এদিকে পশ্চিমবঙ্গে 30 জুন পর্যন্ত বাড়ল লকডাউনের মেয়াদ। সংক্রমণ বাড়ায় সোমবার সন্ধ্যায় এই ঘোষণা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই ছিল এখনকার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।